হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের যে এনইপি সেকেন্ড সেমিস্টার মেজর 2 বেঙ্গলি পেপার যে রয়েছে, সেখান থেকে কিন্তু বেশ কিছুদিন ধরে আমি বৈষ্ণব পদাবলী নিয়ে কিন্তু ক্লাস করিয়েছি। বেশ কয়েকটা পদ নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, আর শাক্ত পদাবলী নিয়েও কিন্তু আমি ক্লাস করাচ্ছি, এখন শুরু করেছি। আজ এই শাক্ত পদাবলী থেকে যেই পদটি নিয়ে আমি আলোচনা করব, দেখো সেটা তোমরা দেখতেই পারছো, স্ক্রিনে দেওয়াই রয়েছে। বারে বারে কহ রানী গৌরী আনি বারে। ঠিক আছে, এই পদটা নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। দেখো প্রথমে আমি একটু পদটা বলে দিই। ঠিক আছে, পদটা শুরুতে বলি, এই যে শাক্ত পদাবলী, এখানে দেখবো মা মেনুকা। মেন বিষয় হচ্ছে উমাকে নিয়ে যে আছে, উমাকে মা মেনুকা তার কন্যাকে শিবের সঙ্গে বিবাহ দিয়েছে, এবং তার প্রতি সেই কন্যার প্রতি যে তার একটা বাৎসল্য প্রেম, তার কন্যা কেমন আছে শিবের সঙ্গে, আদৌ ঠিকঠাক মতো শিব তার কন্যাকে দেখে শুনে রাখতে পারছে কিনা, সেই সমস্ত যে কন্যার প্রতি একটা বাৎসল্য যে প্রেম, সমাজে প্রত্যেকটা মায়ের যে একটা কন্যার প্রতি চিন্তা, সেই প্রেমটাই কিন্তু আমরা দেখবো এই পদগুলির মধ্যে আর কি তুলে ধরা হয়েছে। ঠিক আছে, দেখো তাই এখানে আমরা দেখব, বলছে এই পদটির মধ্যে যে বারে বারে কহ রানী গৌরী আনি বারে। এই পদটা যে আছে, এখানে গিরিরাজ যে আছে, মানে মা মেনুকা যে আছে, মেনুকার স্বামী গিরিরাজ মানে উমার বাবা আর কি, পিতা, তিনি কিন্তু এই পদটা বলছেন। তিনি বলছেন যে বারে বারে কহ রানী গৌরী আনি বারে, মানে মা মেনুকাকে বলছে তুমি বারে বারে বলো গৌরীকে নিয়ে আসতে। বলছে জানো তো জামাতার রীতি অশেষ প্রকারে, বরঞ্চ তেজিয়ে মণি ক্ষণিক বাঁচে ফণি, ততধিক শুলপানি ভাবে উমা মারে। বলছে তিলে না দেখিলে মোরে, সদা রাখে হৃদি পরে, সে কেন পাঠাবে তারে সরল অন্তরে। বলছে তারপর রাখি অমরের মান, হরেরও গরল প্রাণ, দারন্ত বিষের জ্বালা না সহে শরীরে, উমার অঙ্গের ছায়া শীতলে শঙ্কর কায়া, সে অবধি শিব যায়া বিচ্ছেদ না করে। বলছে অবলা অল্পমতি, না জানো কার্যের গতি, যাব কিছু না কহিব দেব দিগম্বরে, কমলাকান্তের কহ তারে, মোর সঙ্গে দেহ তার মা বটে, মানয়ে যদি আনিবারে পারে। এই পদটির মধ্যে মানে গৌরীকে নিয়ে আসার বা মা উমাকে যে নিয়ে আসার, সেখানে যে বারবার তার স্বামীর কাছে যে আক্ষেপ করে মেনুকা বারবার বলে, তো সেখানে গিরিরাজ বলছে যে তুমি বারবার নিয়ে আসতে বলো, তুমি তো জানোই। সেই পদটা নিয়ে আমি বলছি, দেখো বিস্তারিতভাবে আমি আলোচনা করছি। দেখো বলছে এখানে প্রত্যেকটা পদ যে তোমাদের এক্সামে আসে, তখন সবার প্রথমে কিন্তু কোশ্চেনটা তোমাদের এভাবে তুলে ধরে, যে কোনো একটা পদ দিয়ে দিবে, পদটা দেওয়ার পর বলবে যে এটি কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ, পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো। সেটারই আমি অ্যান্সার দেবো, তার সঙ্গে তোমাদের বুঝিয়ে দেবো। দেখো বলছে যেই পদটা নিয়ে আমি বললাম, এই আলোচ্য পদটি হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্যের লেখা আগমনী পর্যায়ের পদ। এই জায়গাটা তোমরা মনে রাখবে, এটা হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্যের লেখা আগমনী পর্যায়ের পদ। বলছে পদটির বক্তা হচ্ছে গিরিরাজ। প্রথমে আমি বললাম এই যে পদটা যে রয়েছে, এই পদটির বক্তা হচ্ছে গিরিরাজ। বলছে বেশিরভাগই আগমনী পদের বক্তা হচ্ছে মেনুকা। বলছে এখানে মেনুকার প্রাত্যুত্তর দিয়েছে গিরিরাজ। বলছে কেননা মেনুকা কেন বারবার কন্যাকে আনতে বলেছে, এই যে আমি বললাম বারবার মেনুকা কি করে, কন্যাকে নিয়ে আসার কথা বলে, তো সেটারই উত্তর কিন্তু দিয়েছে গিরিরাজ। বলছে কন্যাকে তো আনা সম্ভব নয়, মানে আমি যে কন্যাকে যে নিয়ে আসতে যাব, কন্যা মানে তার যে উমা যে রয়েছে তার কন্যা, সে বছরে শুধুমাত্র 4 দিন আসে। ঠিক আছে, বছরে একবার 4 দিন এসে আবার কি চলে যায় ফিরত। তো সেটাই বলছে এখন তাকে আনা সম্ভব নয়। বলছে কেননা কন্যাকে আনার জন্য শিবের অনুমতি নিতে হবে। বলছে আমি যদি এখন আমার কন্যাকে নিয়ে আসতে যাই, তাহলে আগেকার শিবের অনুমতি কিন্তু আমাকে নিতে হবে। বলছে অন্যদিকে শিবের নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। বলছে আবার কি শিবের কিন্তু একটা নির্দিষ্ট নিয়মকানুনও আছে। বলছে এরপরে কবি ফিরে গেছেন পৌরাণিক প্রসঙ্গে। এরপরে আমরা দেখব এই কথাটা বলতে বলতে তিনি কিন্তু একটা পৌরাণিক প্রসঙ্গে চলে গেছেন। ঠিক আছে, গিরিরাজ তার স্ত্রীকে বলছে যে মণিহারা সাপের বাচ্চা সম্ভব হলেও উমাকে ছাড়া শিবের কিন্তু এক মুহূর্ত বাচ্চা সম্ভব নয়। বলছে মণিকে ছাড়া কিন্তু ফণি যে সাপ রয়েছে সে কিন্তু বেঁচে থাকতে পারে, কিন্তু শিব কিন্তু এক মুহূর্ত পার্বতীকে ছাড়া বেঁচে থাকা সে থাকতে পারে না, বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়। তাই বলছে ক্ষণিক না দেখতে পেলে শিব অতিষ্ঠ হয়ে ওঠে, এবং ফলে শিবের পক্ষে স্ত্রীকে পাঠানো কিন্তু সম্ভব নয়, মানে একটুক্ষণ তাকে চোখারা করতে পারে না শিব,
মানে চোখহারা মা উমা যে আছে পার্বতীকে তিনি চোখহারা করতে পারেন না। তাই বলছে যে ফলে শিবের পক্ষে স্ত্রীকে পাঠানো কি, এই কারণে কিন্তু তার স্ত্রীকে সে পাঠাতে পারবে না। বলছে সমুদ্র মন্থনের সময় নারায়ণের আদেশে শিব গরল কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিল। আমরা জানি এই পৌরাণিক ঘটনা, যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন যে বিষটা এসেছিল সেটা কিন্তু তিনি তার কণ্ঠে ধারণ করেছিলেন। বলছে সেই বিষের জ্বালায় শরীর দগ্ধ হয়ে চলছে, আর উমার অঙ্গে শীতল ছায়া না পেলে শিবের প্রাণ জুড়াবে না। আর সেই বিষের যে একটা গরম, ঠিক আছে, সেই বিষের যে একটা জ্বালা, সেটা তার শরীর কি সবসময় দগ্ধ করে রাখছে। আর উমার যে শান্ত শীতল যেটা ছায়া রয়েছে, সেই ছায়া যদি শিব না পায় তাহলে কিন্তু তার প্রাণ জুড়াবে না। তাই বলছে ফলে শিবের পক্ষে উমাকে ছাড়া বাঁচা কিন্তু সম্ভব নয়, উমাকে ছাড়া থাকা তার সম্ভব নয়। মেনকার অবলা নারী, এই মেনকা হচ্ছে অবলা নারী, তার বুদ্ধিও কি অল্প, সে জানে না যে সামাজিক নিয়ম কানুন, মানে সমাজের যে একটা নিয়ম কানুন রয়েছে সেটা কি মেনকা জানে না। গিরিরাজ তাই বলছে তার স্ত্রীকে, এমনকি জানে না কিভাবে শিবকে সন্তুষ্ট করতে হয়, আর সেটাও কিন্তু মা মেনকা জানে না যে শিবকে কিভাবে সন্তুষ্ট করা যায়। বলছে গিরিরাজ যেতে চেয়েছে কিন্তু জামাতার কাছে জোর করা সম্ভব নয়। বলছে গিরিরাজ যাবে ঠিক তার মেয়ের বা তার কন্যার সঙ্গে দেখা করতে, কিন্তু জামাইকে কিন্তু সে তার জামাতাকে কিন্তু জোর করতে পারবে না। তাই বলছে যদি শিব প্রসন্ন হয়ে তবেই কন্যাকে কিন্তু আনা সম্ভব হবে। বলছে আমি যদি তাও শিবকে যদি প্রসন্ন করতে পারি তাহলে কিন্তু কন্যাকে কিন্তু আমি নিয়ে আসতে পারবো। সেটাই বলছে কমলাকান্তের বক্তব্য, উমা যদি কিছু মানিয়ে নিতে পারে তবে সম্ভব হবে। কবি উমাকে মা বলে সম্বোধন করেছে এবং গিরিরাজ কমলাকান্তকেও কিন্তু যেন সেই সঙ্গে নেয়। মানে এখানে বলছে যদি তাকে মানাতে পারে তাহলেই কিন্তু আর কি ভালো হবে, কারণ শিব কিন্তু তার স্ত্রী উমা যে রয়েছে তাকে ছাড়া কিন্তু সে এক মুহূর্ত থাকতে পারে না। এইভাবে কিন্তু আর কি পদটির শেষে কিন্তু আলোচনা করেছে কমলাকান্ত। ঠিক আছে, তো আজকে এই পদটি নিয়ে, শাক্ত পদাবলীর এই পদটি নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে রাখি। তবে স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।